স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকবে শিক্ষার্থীরা। ডিগ্রি সম্মানের দাবিতে বিভিন্ন জেলায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ, সাধারণ মানুষের ভোগান্তি। সাম্যর স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক পালন, হত্যার বিচার না হলে ছাত্রদলের কঠোর কর্মসূচি। মালয়েশিয়ায় কর্মী নিয়োগে বাংলাদেশ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে জানালেন আসিফ নজরুল। এবারে বিস্তারিত। দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাটডাউন ঘোষণা দেওয়া হয়েছে। রাজধানীর কাকরাইল মোড়ে চলমান অবস্থান কর্মসূচিতে বিকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রইসউদ্দিন এই ঘোষণা দেন। জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকবেন তারা। এদিকে পুলিশের হামলার বিচার ও ৩ দফা দাবিতে এখনও কাকরাইল মোড়ে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ সকাল 9:30 থেকে দুপুর 12টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত 24টি বাস কাকরাইল মোড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসব বাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তারা আন্দোলনস্থলে যান। যতদিন পর্যন্ত আমাদের দাবির ব্যাপারে সরকার সুস্পষ্ট ঘোষণা না দিবে, আমাদের কর্মসূচি আমরা এখানেই অবস্থান করব। আর আরেকটি কর্মসূচি, যেহেতু সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এখানেই আছে, তো ওই ক্যাম্পাস অটো শাটডাউন, ওই ক্যাম্পাস আর খোলার দরকার নেই। দর্শক, রাজধানীর কাকরাইল মোড়ে আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। স্বস্তিকা, এ বিষয়ে মন্ত্রণালয়ে বৈঠক চলছে, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আনোয়ারুল, এই ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দাবি এবং শিক্ষক এবং যারা স্টুডেন্টরা আছেন বা আন্দোলনকারীরা, তাদের যে দাবি, এই দাবি কিন্তু আগে প্রথম শুরুতেই 3টি দাবি ছিল, সেটি কিন্তু 4টি দাবি হয়েছে। এবং আমি যদি আপনাকে আমার পেছনের চিত্রটি একটু দেখাই, ঠিক এই রাত 11টার বাজলেও কিন্তু যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু এখানে খুব সোচ্চার রয়েছেন। এবং ঠিক এখানে তারা যেমন সোচ্চার রয়েছেন, নিজেদের মধ্যে আলোচনা করছেন যে পরবর্তী এই ধাপ আসলে সেটা কি হবে, ঠিক তেমনিভাবেই কিন্তু আমরা এখানে যে আন্দোলনকারীরা রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তাদের মারফত জানতে পেরেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ও সাথে মন্ত্রণালয়ের সর্বপ্রথম বৈঠক হয় শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তার সাথে। পরবর্তীতে সেই বৈঠক শেষে কিন্তু আমরা আসলে ঠিক আন্দোলনকারীদের সূত্রে জানতে পেরেছি যে ঠিক ক্রিয়া উপদেষ্টা যিনি আছেন আসিফ মাহমুদ, তার সাথে কিন্তু তাদের ভিসির সেই পরবর্তী যে বৈঠকটি, সেই পরবর্তী বৈঠকটি হচ্ছে। এবং এখানে যারা আন্দোলনকারীরা রয়েছে, শিক্ষক বা ছাত্রছাত্রী বা সাবেক ছাত্রছাত্রী, সবাই আসলে যারা রয়েছে, সবাই মধ্যে কিন্তু নিজেদের মধ্যে আসলে তাদের আলাপ আলোচনা হচ্ছে। আমরা কয়েকবার গিয়েছি তাদের কাছে, তারা কিন্তু বারবার বলছেন যে আমরা ব্রিফিংয়ের মাধ্যমে আপনাদেরকে পরবর্তীটা জানাবো, কিন্তু এখন যে আলোচনাটা, এটা আমরা আসলে পরবর্তীতে আমরা কি কার্যক্রমে যাব, পরবর্তীতে আমাদের ধাপ কি হবে আসলে, এবং মন্ত্রণালয়ের যে ব্রিফিং চলছে, মন্ত্রণালয়ের সেই ব্রিফিং আসলে কতদূর যাবে, সেই আশায় কিন্তু এখানে আসলে সবাই অপেক্ষারত রয়েছেন। আনোয়ারুল, এই ছিল আসলে কাকরাইল থেকে আমার কাছে সর্বশেষ। স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ। কাকরাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে দেশের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নার্সিং শিক্ষার্থীরা। সকালে পটুয়াখালী চৌরাস্তা এলাকার মহাসড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করেন তারা। এ সময় প্রায় 1.5 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে, ফলে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষেরা। পরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে সরে যান নার্সিং শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা বলেন, 3 বছর পড়াশোনা ও 6 মাস ইন্টার্নশিপ শেষে তারা যে সার্টিফিকেট পান তা এইচএসসি সমমান, যা খুবই হতাশাজনক। যতদিন পর্যন্ত দাবি না মানা হবে ততদিন কঠোর কর্মসূচি পালন করবেন তারা। এদিকে দিনাজপুর 250 শয্যা জেনারেল হাসপাতালের সামনে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন
ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে অবস্থান কর্মসূচি হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। সকাল থেকে দুপুর 1:30 পর্যন্ত দ্বিতীয় দিনের কর্মসূচি পালন করে ঢাকাবাসী। এ সময় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। জনভোগান্তির কথা চিন্তা করে পরে নগর ভবনের ভিতরে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এ সময় অভিযোগ করা হয়, ইশরাকের শপথ নিয়ে টালবাহানা করা হচ্ছে। দাবি আদায়ে আগামী শনিবার নগর ভবন থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। শাহরিয়ার আলম শাম্মুর হত্যার দায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুতেই এড়াতে পারে না বলে দাবি করেছেন ছাত্রদলের নেতারা। বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশে তারা অভিযোগ করেন, শাম্মুর হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে ছাত্র শিবির। রাজপথে এর জবাব দেওয়ার কথা জানান ছাত্রদল নেতারা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান মুক্তিযুদ্ধে নিরস্ত্র বাঙালিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে একত্রিত করেছিল এই উদ্যান। ইতিহাসের সাক্ষী বহন করা এই উদ্যানই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত মঙ্গলবার রাত 12টার দিকে উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসার সময় ছুরিকাঘাতে প্রাণ হারায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্ম। এই ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। শাম্ম হত্যার বিচার ও দায়িত্ব অবহেলার অভিযোগে উপাচার্যের পদত্যাগ দাবি করেন তারা। এখানে আমাদের যে ভাই হত্যা হয়েছে এবং এখানে ভিসি মহোদয়, প্রক্টর মহোদয় কোনোভাবেই দায় এড়িয়ে যেতে পারেন না, কারণ তিনি এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক। আমরা তার এই দায়িত্বহীনতার কারণে, দায়িত্বহীন আচরণের কারণে আমরা তার পদত্যাগ দাবি করছি। শাম্মুর হত্যাকাণ্ডকে ঘিরে একটি সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে অভিযোগ করে ছাত্রদল নেতারা বলেন, রাজপথে থেকেই দেয়া হবে এর দাঁত ভাঙা জবাব। এই শিবিরের নেতা কর্মীরা শাম্মুর হত্যাকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা ছড়িয়েছে। আমরা শুধু নিন্দা জানিয়ে ক্ষান্ত হব না, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আমরা যখন মনে করব তাদেরকে রাজপথে আমরা সেভাবে জবাব দেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলছেন, কোনো ঘটনা ঘটলেই নড়েচড়ে বসে প্রশাসন, কিন্তু শিক্ষার্থীরা অনিরাপদ থেকে যায় সব সময়। একটা বড় প্রশ্ন যে যেখানে কিনা ক্যাম্পাসের থেকে একটুখানি দূরেই হচ্ছে এরকম একটা ইনসিডেন্ট হইল, যে কালকে যে ক্যাম্পাসের ভিতরে হবে না সেটা আমরা কিভাবে গ্যারান্টি দিতে পারি? সবকিছু নিয়ে একটা গম্ভীর পরিবেশ ক্যাম্পাসে। এদিকে টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে থাকা ভ্রাম্যমাণ দোকানে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। শাম্ম হত্যার ঘটনায় রাজনৈতিক শত্রুদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে, না হলে এর পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত ছাত্রদল নেতা শাম্ম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়। এ সময় রিজভী বলেন, জাতীয় সঙ্গীতের পক্ষে শাম্ম কয়েকদিন আগে পোস্ট দিয়েছে বলে এই ঘটনা ঘটেছে। যারা স্বাধীনতার পক্ষে, দেশের পক্ষে, তাদের জীবন চলে যাচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করতে পুলিশকে আহ্বান জানান তিনি। যারা দেশের স্বাধীনতার পক্ষে, যারা জাতীয় সঙ্গীতের পক্ষে, যারা জাতীয় পতাকার পক্ষে, তাদের জীবন চলে যায়। আমি এই জন্যই বলেছি যে নিশ্চয়ই এর পেছনে কোনো রাজনৈতিক কারণ আছে। জাতীয় সঙ্গীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল, তার বিরুদ্ধে সে একটা পোস্ট দিয়েছে আপনার জাতীয় সঙ্গীতের পক্ষে। এইটাই কি কারণ? দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফর্ম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সরকার। সাজেক ও সেন্ট মার্টিন করিডোর নিয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট করার আহ্বান জানান তিনি। এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। এই সরকারের একজন মন্ত্রী বলেছে বাংলাদেশের মানচিত্র বদল হয়ে যেতে পারে।
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মালয়েশিয়ায় তিন মন্ত্রীর সাথে বৈঠকের পর বৃহস্পতিবার ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, মালয়েশিয়া আগামী কয়েক মাসে 1 থেকে 1.5 লাখ বিদেশি শ্রমিক নিতে পারে এবং দেশটির মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কেওয়ং আশ্বস্ত করেছেন যে বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি লোক নেওয়া হবে। এরই মধ্যে প্রথম ব্যাচ হিসেবে 7,926 জন বাংলাদেশের নাম চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি। মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে আলোচনা করতে 13 মে আসিফ নজরুলের নেতৃত্বে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল দেশটি সফরে গেছে। মালয়েশিয়া 1 থেকে 1.5 লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টেরিয়র হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। নতুন বাংলাদেশের সকল গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সরকার কথা বলার অধিকার কেড়ে নেয়নি, বরং মুক্ত সাংবাদিকতার প্রসার ঘটিয়েছে। জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক সেমিনারে প্রেস সচিব বলেন, অনেক গণমাধ্যম ফ্যাসিবাদের সহযোগিতা করলেও গত 9 মাসে কোনো সংবাদ মাধ্যম বন্ধ করেনি সরকার। এ সময়ে গণমাধ্যমের পরিসর বেড়েছে, নিয়ন্ত্রণ নয় বরং সহনশীলতার পরিবেশ তৈরি হয়েছে। এখন অনেকে এদের মধ্যে এখন অনেকে মোরাল হাই গ্রাউন্ড নিয়ে অনেক বড় বড় লেকচার দিচ্ছেন। অনেস্টলি আপনাদের লেকচার আমরা অনেক শুনেছি, 15 বছরে আপনাদের অনেক লেকচার দেখেছি, অনেক অপিনিয়ন আমরা দেখেছি। আপনাদের মিনিমাম মোরাল স্ট্যান্ডার্ড নাই, মিনিমাম মোরাল স্ট্যান্ডার্ড নাই। আপনাদের কোনো এই আমাদেরকে মোরাল লেকচার দেওয়ার কোনো রকমের কোনো গ্রাউন্ড নাই। উপদেষ্টা পরিষদের সভায় 2টি অধ্যাদেশ ও 2টি নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। উপদেষ্টা পরিষদ জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত ছাত্রদের পরিবার পুনর্বাসন ও কল্যাণ অধ্যাদেশ 2025 এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন করে। সভায় ড্রেজিং অ্যান্ড ড্রেজড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট নীতি 2024-এর খসড়া এবং জাতীয় নগর নীতি 2025-এর খসড়া অনুমোদন করা হয়েছে। ঢাকার আশুলিয়ায় একটি অবৈধ সীসা কারখানার মালিক শ্রমিকদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া এনসিপির শ্রমিক উইংয়ের এক নেতা সহ 8 জনের উপরে হামলার অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে একজনকে ঢাকা এবং বাকিদের সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার রাতে আশুলিয়ার শিমুলিয়া রাঙামাটি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে আছে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন, বৈষম্য বিরোধী আন্দোলনের সাভার উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব তৌহিদুল ইসলাম সানভি, সিনিয়র মুখ্য সংগঠক হৃদয় হাসান, সিটি ইউনিভার্সিটি শাখার সদস্য সচিব তাওহিদুল ইসলাম শান্ত। হামলার সত্যতা নিশ্চিত করে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ময়মনসিংহ নগরীতে সাবেক বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদের পৈতৃক বাড়ি সুন্দরমহলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম জানিয়েছেন, দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা নগরীর টাউন হলের পাশের ভবনটিতে হামলা চালিয়ে ভেতরের আসবাবপত্র ও নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর করে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব ওয়ালিদ আহমেদ জানান, 5 আগস্ট পরবর্তী সময়ে রওশন এরশাদের পৈতৃক বাড়িকে দালাল মহল হিসেবে চিহ্নিত করে সাইনবোর্ড টানানো হয়েছিল। কিন্তু সম্প্রতি এ বাড়িটি কুটুমবাড়ি নামে একটি রেস্টুরেন্টের মালিক বজলুর রহমান 12 বছরের জন্য ভাড়া নিয়েছেন রওশন এরশাদের পরিবারের সদস্যদের কাছ থেকে। সেখানে স্থাপনা নির্মাণের কাজও শুরু হয়েছে। এ নিয়ে 23 এপ্রিল বাড়িটির সামনে মানববন্ধন করে বাণিজ্যিক ভবন না করার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়। এ অবস্থায় আজ ওই বাড়িতে হামলা চালিয়েছে শিক্ষার্থীরা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি আবার হবে 26 মে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়।
গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। পরে 19 মার্চ এ মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে 24 জন নিহত হন। এরপর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় 19 জনকে মৃত্যুদণ্ড, 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। আন্তর্জাতিক কাশ্মীর ও পানি বন্টন সহ বিতর্কিত সব ইস্যু নিয়ে দ্বিপক্ষীয় আলোচনায় বসতে ভারতকে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার শিয়ালকোটের পসরুর ক্যান্টনমেন্ট পরিদর্শনের সময় শাহবাজ এই প্রস্তাব দেন। এ সময় ভারতে চালানো পাকিস্তানের বুনয়ান উন মারসুস অভিযানের প্রশংসা করেন শাহবাজ। এই অভিযানে যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের 26টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলার দাবি করেন তিনি। ভবিষ্যতে হামলা হলে ভারত সবকিছু হারাবে বলে মোদিকে সতর্ক করেন শাহবাজ। পাকিস্তান যুদ্ধ এবং সংলাপ দুটির জন্যই প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। এদিকে কাশ্মীরে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে ভারতের সেনাবাহিনী ও পুলিশ। ট্রাল এলাকায় দুপক্ষের বন্দুকযুদ্ধে 3 সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। অবরুদ্ধ গাজায় একদিনে 115 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনারা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে বেশিরভাগ নারী, শিশু বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, খান ইউনিস শহরে 61 জন নিহত হয়েছে, যেখানে একই পরিবারের 13 জন ছিল। এছাড়া গাজায় উত্তর ও দক্ষিণাঞ্চলের 3টি হাসপাতালে হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। এদিকে গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সেনারা। Our country has been looted, pillaged, raped and plundered by nations near and far both. খেলার সংবাদ। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের জন্য প্রস্তুত বাংলাদেশ। ভারতের অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে কাল শেষ 4-এর লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। ম্যাচ শুরু হবে বিকেল 4:30টায়। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনালে ওঠা ও নেপালকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া প্রত্যাশা অনুযায়ী হয়েছে যুব দলের। ভারতের অরুণাচলে তাদের সাফ চ্যাম্পিয়নশিপ জিততে আর 2টি ম্যাচের ফল নিজেদের পক্ষে আনতে হবে, যার প্রথমটি সেমিফাইনাল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। বি গ্রুপে রানার্স আপ হওয়া নেপালকে হালকাভাবে নিচ্ছে না গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। গ্রুপ পর্ব শেষের পর সময় মিলেছে মাত্র 2 দিন। এই অল্প সময়ে অবশ্য প্রতিপক্ষ নেপালের শক্তি দুর্বলতা খুঁজে কৌশল সাজিয়ে ফেলেছেন কোচ। ছেলেরা পুরোপুরিভাবেই প্রস্তুত সেমিফাইনালের জন্য, এবং নেপাল ভালো টিম এবং আমাদের টিমও ভালো। এই সেমিফাইনাল খেলা খুবই প্রতিযোগিতামূলক খেলা হবে এবং আমরা জয়ের জন্য মাঠে নামবো। সতীর্থদের একটা পরিবার হয়ে খেলার আহ্বান জানান অধিনায়ক। যার যার স্থান থেকে সবার সর্বোচ্চটা দিয়ে একটা টিম হয়ে, একটা পরিবার হয়ে, বাংলাদেশের হয়ে খেলে আমরা ফাইনালে পৌঁছাতে পারি। গ্রুপ পর্বের ভুলগুলো শুধরে শতভাগ প্রস্তুতি নিয়ে মাঠে নামার পরিকল্পনা বাংলাদেশের। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাটডাউন ঘোষণা, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকবে শিক্ষার্থীরা। ডিগ্রি সমমানের দাবিতে বিভিন্ন জেলায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ, সাধারণ মানুষের ভোগান্তি। সাম্যর স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক পালন, হত্যার বিচার না হলে ছাত্রদলের কঠোর কর্মসূচি। এবং মালয়েশিয়ায় কর্মী নিয়োগে বাংলাদেশ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, জানালেন আসিফ নজরুল। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।